তুই কি ভেবেছিস বুড়ো, তুই আমাকে সারা জীবন এই বাক্সের মধ্যে আটকে রাখতে পারবি? একদিন না একদিন আমি ঠিক বের হব, সেদিন তোকে আমি দেখে নেব। হরি আত্মাটাকে ঘরের ভেতরে বন্দি করে রেখে হরির একটা পিঠের দোকান আছে। রোজ সে শ্মশানের পাশে তার পিঠের দোকানে বসে পিঠে বিক্রি করতে থাকে। তবে সন্ধ্যার আগেই হরি তার দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। হরি খুবই সাহসী, সে ভূতপ্রেতকে নিজের বশে আনতে পারে। ওহ, আজকে বড্ড ধকল হয়ে গেল জীবনের ওপর দিয়ে, না জানি কি হয়। যাই যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই, ওদিকে আবার গিন্নি আমার জন্য অপেক্ষা করে আছে। কি গো, তুমি এত রাত করে ফিরলে যে? সেই কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি। আজকে একটু দোকান বন্ধ করে আসতে দেরি হয়ে গেল গো। আমি তো আরো ভয় পেয়ে গিয়েছিলাম যে এখনো আসলো না। রোজ তো সন্ধ্যা লাগতে না লাগতেই চলে আসো। হ্যাঁ, আসছিলাম, কিন্তু আসতেই একটা শয়তানের সাথে দেখা হয়ে গেল, তাই তো শয়তানটাকে একটু শিক্ষা দিয়ে আসলাম। এ কি, তোমার মুখ এমন করে ঢেকে রেখেছো কেন? কি হয়েছে? এ কি, কি করে হলো এসব? এ তো এ তো অনেক বড় ক্ষত হয়েছে। তোমাকে তোমাকে না কত করে বলেছি ও সব প্রেতাত্মাদের থেকে দূরে থাকবে। আমি কি করব বলো গিন্নি, কিছু শয়তান আছে, ওরা শুধু মানুষের ক্ষতি করতে চায়। আমি মানুষ হয়ে কি করে আর একটা মানুষের ক্ষতি হতে দেখতে পারি বলো তো? হয়েছে হয়েছে, এবার তুমি মুখটা একটু ধুয়ে আসো, আমি তোমার ক্ষতর জায়গায় ওষুধ লাগিয়ে দিই। প্রীতম শহরে একটা স্কুলে লেখাপড়া করে। এবার গরমের ছুটিতে প্রীতম গ্রামে এসেছে। গ্রামে প্রীতমের কেউ থাকে না, তাই তো বাড়িটা বেশ অগোছালো। বাবা মা মারা গেছে অনেক আগেই। গ্রামের বাড়িটা সবসময় ফাঁকাই পড়ে থাকে। আরে প্রীতম বাবা, তুমি কেন এসব করছো? আরে আমাকে বললেই তো পারতে, আমি লোক দিয়ে ঘরটা পরিষ্কার করিয়ে দিতাম। না কাকা, অনেকদিন পরে নিজের বাড়িতে এলাম তো, আর আমি নিজের কাজ নিজে করতেই ভালোবাসি। এই না, মানে তুমি তো এখন এ বাড়ির অতিথি, তাই তোমার দেখাশোনা করবার দায়িত্ব তো আমারই। হ্যাঁ কাকা, তুমি রোজ এসে আমাকে দেখে যাও। কাকিমা কষ্ট করে আমার জন্য রান্না করে আনে, এটাই তো কত। আরে এখনকার যুগে কে কার জন্য এত করে বলো দেখি? তোমার বাবার নুন খেয়েছি বাবা, গুণ না গাইলে কি করে হবে বলো? কিন্তু তুমি হঠাৎ কিছু না বলে চলে আসলে যে? কেন কাকা, কিছু না বলে চলে আসাতে কি তুমি খুশি হওনি? এই দেখো, ছেলে বলে কি, খুশি হবে না কেন? কিন্তু তুমি তো আসবার আগে আমাকে জানিয়ে আসো, এবার কোনো কিছু না বলি চলে আসলে তো। আসলে কাকা, আমি শহরে একটা ব্যবসা শুরু করব ভাবছি। আরে এ তো খুবই ভালো কথা, কিন্তু কিসের ব্যবসা শুরু করবে বাবা? সেটা টাকা হাতে পাওয়ার পরই ঠিক করব, কিন্তু তার আগে টাকা লাগবে, এই জন্যই তো গ্রামে আসা। বুঝলাম না ঠিক তুমি কি বলতে চাও। আসলে কাকা, আমি আমাদের ওই পুরনো বাড়িওয়ালা জমিটা বিক্রি করে দিতে চাই। ওটা তো আমাদের কোনো কাজে আসে না, খালি খালি পড়ে আছে। হরি প্রীতমের ওই পুরনো বাড়ি বিক্রির কথা শুনে ভয় পেয়ে যায়। হরি প্রীতমকে ওই জমি আর ঘর বিক্রি করতে নিষেধ করে, কিন্তু প্রীতম কিছুতেই কথা শুনতে চায় না। প্রীতম হরিকে নানান কথা বোঝাতে থাকে, কিন্তু হরি প্রীতমকে ওই ঘর আর জমির কথা কিছুই বলে না। হরি চুপচাপ ঘর থেকে বের হয়ে চলে যায়। প্রীতম বিছানাটা পরিষ্কার করে
বিছানায় গিয়ে শুয়ে পড়ে আর মনে মনে ভাবতে থাকে যে জমিটা বিক্রি করে সে কত টাকা পাবে। প্রীতম গায়ের অনেক লোককে তাদের পুরনো বাড়িসহ জমি বিক্রির কথা বলে, কিন্তু সবাই তাকে না বলে চলে যায়। প্রীতম কোনো কিছু বুঝতে না পেরে সোজা হরির পিঠের দোকানে চলে যায়। আরে প্রীতম বাবা, তুমি এসেছো? বসো বসো, পিঠে খাবে নাকি? দেব গরম গরম দুটো? না কাকা, এখানে আমি পিঠে খেতে আসিনি। তুমি কি গায়ের লোককে আমার বাড়ি জমি কিনতে নিষেধ করেছো? না তো বাবা, আমি এমনটা কেন করব? তাহলে সবাই কেন ওই বাড়িটা কিনতে অস্বীকার করছে আর সবাই বলছে ওই বাড়িতে নাকি অসুবিধে আছে? তুমি আমাকে বলো, ওই বাড়িতে কি সমস্যা? শোনো বাবা, আমি তোমাকে সব কিছু খুলে বলবো। তুমি এখন দয়া করে বাড়িতে যাও, আমি এসে তোমাকে সব বলবো। বেশ, এসো, কিন্তু আমিও বলছি আমি জমি বাড়ি বিক্রি না করে যাচ্ছি না। প্রীতম রেগে সেখান থেকে হাঁটতে শুরু করে। হরি পিঠা বিক্রি করতে থাকে। প্রীতম হাঁটতে হাঁটতে তাদের পুরনো ভাঙা বাড়ির সামনে এসে দাঁড়ায়। প্রীতম ঘরটার দিকে তাকিয়ে দেখতে থাকে। ভেতরে আত্মাটা আনন্দে ঘরের দরজা জানালা সব ছটকাতে থাকে। প্রীতম দেখে অবাক হয়ে যায়। আরে এ কি হচ্ছে? এখানে তো কেউ থাকে না। তাহলে কে ভেতর থেকে দরজা ধাক্কা দিচ্ছে দেখি তো। ও আচ্ছা, এই জন্যই বোধহয় হরি কাকা আমাকে এখানে আসতে নিষেধ করেছে, কিন্তু আমিও ছাড়ছি না। বাবা নিশ্চয়ই এখানে কিছু রেখে গেছে। থামো বাবা, এমনটা করে না, তাতে তোমারই ক্ষতি হবে। আমার ক্ষতি হবে তো তোমার কি? তুমি আমার থেকে কিছু লোকাচ্ছ। বলো, এই ঘরের মধ্যে কি আছে বলো? কে এমন করে দরজা জানালা ধাক্কা দিচ্ছিল বলো? সাবধানে বাবা, আমি বলেছিলাম তোমার এখানে আসা ঠিক হবে না। শয়তানটা তার কাজ শুরু করে দিয়েছে। তুমি চলে যাও এখান থেকে। হরি সেখান থেকে নিয়ে যায়। প্রীতম আর কোনো কথা না বলে চুপচাপ হরির সাথে চলে যায়। হে কি বাবা, তুমি একা বসে আছো? আমি সেই কখন থেকে দরজার বাইরে দাঁড়িয়ে তোমাকে ডেকেই চলেছি। আমি তো শুনতে পাইনি কাকিমা, কখন আসলে তুমি? কি ভাবছিলে এত মনোযোগ দিয়ে যে আমার কথা তোমার কানে যায়নি? তেমন কিছু না কাকিমা। আচ্ছা কাকিমা, তুমি বলো তো, কাকা বাবুর মুখে ওই কাটা দাগটা কিসের? আগের বার তো এসে ওটা দেখিনে। থাক বাবা, ওসব কথা তোমার না শুনলেও চলবে। তুমি তো দুদিনের জন্য এসেছো, আবার চলে যাবে এখান থেকে। তোমার অত কিছু জানার কোনো দরকার নেই। এখন নাও, তুমি খাবারগুলো খেয়ে নাও। কাকিমা, তুমি খাবারগুলো রেখে যাও, আমি পরে খেয়ে নেবক্ষণ। ঠিক আছে বাবা, আমি রেখে গেলাম খাবারগুলো। সময় মতো খেয়ে নিও কিন্তু। সরমা খাবার রেখে চলে যায়। প্রীতম বসে বসে ভাবতে থাকে আসলে ওই ঘরের মধ্যে কি আছে। অজানা কৌতূহল জাগে প্রীতমের মনের মধ্যে। প্রীতম ঠিক করে যে করেই হোক ওই ঘরের ভেতরে কি আছে তা সে দেখবেই। তাই সে ঠিক করে আজ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে ঠিক তখনই প্রীতম ওই ভাঙা বাড়িতে যাবে, দেখবে ঘরের ভেতরে আসলে কি আছে। প্রীতম তার ঘর থেকে বের হয়ে আস্তে আস্তে সেই পুরনো বাড়ির দিকে যেতে শুরু করে। চারপাশে শুধু অন্ধকার, ঝিঝি পোকার ডাক, থেকে থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। রাস্তাঘাটে একটা মানুষজন কেউ নেই। প্রীতম হাঁটতে হাঁটতে শ্মশানের কাছে চলে যায়। প্রীতম দেখে হরির পিঠের দোকান বন্ধ হয়ে গেছে। প্রীতম ভয়ে ভয়ে আগাতে থাকে। যেতে যেতে প্রীতম পথে নানান মৃত মানুষের হাড়গোড় পড়ে থাকতে দেখে। কিছু দূর যাওয়ার পর প্রীতম লাইটটা সোজা মারতেই দেখে একটা গাছে অনেকগুলো কঙ্কাল ঝুলছে। কঙ্কালগুলো দেখে প্রীতম মাটিতে পড়ে যায়। না না, এভাবে ভয় পেলে চলবে না। আমাকে যে করি হোক ভাঙা বাড়ির রহস্য জানতেই হবে। এ কি, এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। দেখি আর একটু সামনে গিয়ে দেখি।
এই তো, এই বাক্সের মধ্যেই মনে হয় কোনো গুপ্তধন আছে, যার কারণে হরি কাকা আমাকে এখানে আসতে দেয় না, কিন্তু আমি এটা দেখবই। এ কি, এত বাতাস কোথা থেকে আসছে? দরজা তো এমনিতেই বন্ধ হয়ে আছে। আমি জানতাম তুই এখানে আসবি, তোকে আসতেই হবে। তোর মৃত্যু যে আমার হাতে লেখা। মেরো না, আমাকে দয়া করে ছেড়ে দাও। কে তুমি? আমাকে কেন মারতে চাও? ওরে বাবা! কেন মারতে চাই, কেন মারতে চাই শুনতে চাস তুই? আজ থেকে 25 বছর আগে তোর বাবা নারায়ণ আমাকে ওই পিঠের দোকানের জন্য মেরে ফেলে, আমাকে পুরো গাঁয়ের মানুষের সামনে ছোট করে। কিন্তু কিন্তু তাতে আমার কি দোষ? আমি তো কিছুই করিনি, আমাকে তুমি ছেড়ে দাও। কি দোষ ছিল আমার? কয়টা পিঠে চুরি করি তো খেয়েছিলাম, তার শাস্তি স্বরূপ তোর বাবা আমাকে পুরো গ্রামের মানুষের সামনে। এখন তোকে আমি ছাড়বো না, তোকে আমার হাতেই মরতে হবে। আত্মাটা প্রীতমকে উল্টে পাল্টে আঁচড়াতে থাকে ঘরের মধ্যে। প্রীতমের চানটা প্রায় শেষের দিকে, সারা শরীর দিয়ে রক্ত ঝরছে। আত্মাটা একটা তলোয়ার নিয়ে প্রীতমের দিকে ছুঁড়ে মারে। সেই সময় হরি এসে সেই তলোয়ারটা ধরে ফেলে। তারপর হরি তার পকেট থেকে এক মুঠো ধুলো নিয়ে আত্মার দিকে ছুঁড়ে মারে। আত্মা চেঁচাতে থাকে। হরি প্রীতমকে নিয়ে ঘরের বাইরে চলে যায়, তারপর ঘরে তালা লাগিয়ে দেয়। কি গো গিন্নি, কি অবস্থা এখন প্রীতমের? সকাল থেকেই তো গায়ে প্রচুর জ্বর, কোনো মতেই জ্বর কমছেই না। চিন্তা করো না, আমি এক্ষুনি ওষুধ এনে দিচ্ছি, খেলেই সব সেরে যাবে। তোমাকে কত করে বলেছি যে ছেলেটা আসলে সব সময় ওকে সাবধানে একটু চোখে চোখে রাখবে। বলি, চোখে চোখে না রাখলে কি আর আজও বেঁচে থাকতো শুনি? রাতে এই শয়তানটা ওকে মেরে ফেলতো। আচ্ছা, ওকে কি একেবারে শেষ করা যায় না? যদি আমরা না থাকি তখনও যদি ও প্রীতমের ক্ষতি করে বসে। ওকে মারবার জন্য এক অস্ত্রের দরকার, কিন্তু তা বানাতে হলে শুধুমাত্র একটাই পথ, আর তা হলো প্রীতম বাবার শরীরের হাড়। তা কি করে হয়? তুমি অন্য কিছু করো, প্রয়োজনে প্রীতম বাবাকে শহরে আবার পাঠিয়ে দাও, আর কোনোদিন যাতে এখানে না আসে। আগে ওর জ্ঞান ফিরুক, তারপর দেখা যাবে। তুমি ওর একটু খেয়াল রেখো। প্রীতম সেদিন রাতের ঘটনার পর বাড়ি বিক্রি করবার সিদ্ধান্ত পাল্টে শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই প্রীতম তার সবকিছু গুছিয়ে শ্মশান ঘাটে গিয়ে দাঁড়ায়। হরি তার পিঠের দোকান ছেড়ে প্রীতমের পাশে গিয়ে দাঁড়ায়। কি বাবা, আমাকে না বলেই চলে যাচ্ছ? আমাকে তুমি মাফ করে দিও কাকা, আমি না বুঝে তোমাকে কত কি বলেছি। ঠিক আছে বেটা, কিন্তু এভাবে কিছু না বলে চলে গেলে কি আমরা ভালো থাকবো বলো? কাকা, আমার না খুব জানতে ইচ্ছে করছে এসব কি করে হলো। প্রীতমের কথা শুনে হরি প্রীতমকে সব কথা খুলে বলতে শুরু করে। শয়তান আত্মাটা হলো বিনোদের। সে হরির দোকান থেকে পিঠে চুরি করে খেয়ে ফেলে, যার কারণে প্রীতমের বাবা তাকে গ্রামের সবার সামনে শাস্তি দেয়। বিনোদ এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। তারপর বিনোদ সেই অপমানের প্রতিশোধ নিতে প্রীতমের বাবা আর মাকে মেরে ফেলে। হরির কাছে সব শুনে প্রীতম কান্না করতে শুরু করে। আমাকে তুমি মাফ করে দিও কাকা, আমি এসবের কিছুই জানতাম না, কিন্তু ওকে শেষ করবার মতো কোনো উপায় জানা নেই তোমার কাকা। কি দরকার? তুমি এখান থেকে চলে গেলেই
সব কিছু শান্ত হয়ে যাবে। ও যদি তোমাকে কিছু করে বসে? আমি এই শ্মশান ঘাটে বসে পিঠে বিক্রি করি, ওর মতো কত আত্মা দেখলাম, ও আমাকে কিছুই করতে পারবে না। তুমি এখান থেকে চলে যাও বাবা। ঠিক আছে কাকা, তোমার কথা না শুনে তোমার মনে কষ্ট দিয়েছি, আমাকে তুমি মাফ করে দিও কাকা। প্রীতম হরির নিকট থেকে বিদায় নিয়ে নৌকা করে পার হয়ে ওপারে যেতে থাকে। হরি তার পিঠের দোকানে দাঁড়িয়ে প্রীতমের চলে যাওয়া দেখতে থাকে। ওদিকে ঘরের মধ্যে আত্মাটা চড়ে চড়ে দরজা জানালা সব চাপড়াতে থাকে। হরি পিঠের দোকানে দাঁড়িয়ে হাত নাড়িয়ে প্রীতমকে বিদায় দিতে থাকে।